অচল হয়ে পড়েছে ইক্যাব সহ দেশের একাধিক শীর্ষ বাণিজ্য সংগঠন। প্রশাসক মুক্ত সংগঠনের জন্য 12 ফেব্রুয়ারির পরই ভোটের দাবি ব্যবসায়ীদের। গুম খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, শুনলেন ভুক্তভোগী পরিবারের সদস্যদের কথা, দিলেন পাশে থাকার অঙ্গীকার। পাশাপাশি কবরে দাফন করা হলো উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত বাবা ছেলে সহ 3 জনের মরদেহ, এলাকা জুড়ে শোকের ছায়া। সমর্থকদের বিক্ষোভে নামার আহ্বান, উগান্ডায় প্রেসিডেন্ট প্রার্থীকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী, রাখা হয়েছে অজ্ঞাত স্থানে। এবং বাংলাদেশের ভিসা পাননি আইসিসির ভারতীয় কর্মকর্তা, বিসিবির সঙ্গে মিটিংয়ে যোগ দেবেন একজন কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। প্রায় 1.5 বছর ধরে প্রশাসকের অধীনে পরিচালিত এফবিসিসিআই, বেসিস ও ইক্যাব সহ দেশের একাধিক শীর্ষ বাণিজ্য সংগঠন কার্যত অচল হয়ে পড়েছে। নির্বাচিত নেতৃত্ব না থাকায় ব্যবসায়ীদের দাবি দেওয়া ভ্যাট, ট্যাক্স, বাজেট ও নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখা যাচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন নিষেধাজ্ঞার সংকট আরও দীর্ঘায়িত হয়েছে। ফলে জাতীয় নির্বাচনের পরপরই এসব সংগঠনের দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জোরালো হয়েছে ব্যবসায়ী সমাজে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। প্রায় 1.5 বছর ধরে প্রশাসকের অধীনে চলছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেড বডি। এ তালিকায় রয়েছে তথ্য প্রযুক্তি খাতের বেসিস, ই কমার্স খাতের ইক্যাব, চট্টগ্রাম ও সিলেট চেম্বার সহ আরও কয়েকটি সংগঠন। দীর্ঘদিন নির্বাচিত নেতৃত্ব না থাকায় এসব সংগঠন কার্যত স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ব্যবসায়ী নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এসব সংগঠনে নির্বাচন দেওয়ার দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। এর ফলে নীতি প্রণয়ন, ভ্যাট, ট্যাক্স, বাজেট প্রস্তাব সহ ব্যবসা বাণিজ্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্যবসায়ীদের কণ্ঠ দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে এফবিসিসিআই নীরব থাকায় জাতীয় পর্যায়ে ব্যবসায়ীদের দাবি দেওয়ার জায়গা সংকুচিত হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো পেশাজীবী বা বাণিজ্য সংগঠনের নির্বাচন আয়োজন করা যাবে না। ফলে প্রশাসক থাকা এসব সংগঠনের নির্বাচন এখন জাতীয় নির্বাচনের পরেই হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এফবিসিসিআইয়ের বর্তমান প্রশাসক মোহাম্মদ আব্দুর রহিম খান আশা প্রকাশ করে বলেন, জাতীয় নির্বাচনের পর সংগঠনটির নির্বাচন সম্ভব হবে। একইভাবে বেসিস ও ইক্যাবের প্রশাসকরাও নির্বাচনের প্রস্তুতির কথা বললেও আদালতের স্থগিতাদেশ, অডিট ও সদস্যপদ নিয়ে আপত্তির কারণে প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছে। ব্যবসায়ী নেতারা মনে করছেন, নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত প্রশাসক থাকা ট্রেড বডিগুলোতে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। তাদের মতে, নির্বাচিত ব্যবসায়ীর প্রতিনিধিত্ব ছাড়া বেসরকারি খাতের স্বার্থ রক্ষা ও অর্থনীতির গতি ফেরানো কঠিন। জাতীয় নির্বাচনের পরপরই এসব সংগঠনের নির্বাচন আয়োজনের দাবি এখন ব্যবসায়ী সমাজের প্রধান প্রত্যাশা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ইমদাদুল হক তুহিন। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। আমরা আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, যেমনটি দেখছিলাম প্রতিবেদনে, যে 1.5 বছর ধরে প্রশাসকের অধীনে থাকা এফবিসিসিআই, বেসিস ও ইক্যাবের মতো শীর্ষ বেসরকারি বাণিজ্য প্রতিষ্ঠানগুলো তাদের মূল দায়িত্ব কি আসলে যথাযথভাবে পালন করতে পারছে? কি মনে হয় আপনার? দেখুন, দেশের শীর্ষ যে সংগঠনগুলো রয়েছে এফবিসিসিআইতে আপনার অন্তর্বর্তী সরকার আসার পরেই, অর্থাৎ 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই এখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রশাসক নিয়োগ দেওয়ার পরে যেহেতু বাণিজ্য প্রতিনিধিরা নেই সংগঠনগুলোতে, কার্যত সংগঠনগুলো বাণিজ্য বা ব্যবসায়ী
কর্মকর্তাদের দাবি দেওয়ার জায়গা থেকে এটা স্থবির হয়ে পড়ে। যে স্থবিরতার কারণে এফবিসিসিআইর যে কাজ, সত্যিকার অর্থে সরকারের সঙ্গে নেগোসিয়েশন করা, ব্যাট ট্যাক্স থেকে শুরু করে বাজেটের আগে আপনার বিভিন্ন ধরনের প্রস্তাবনা তুলে ধরা, সেগুলো আসলে হয়নি। আমরা সর্বশেষ যে অর্থ বছরের বাজেট ছিল সেখানেও দেখেছি নামকওয়াস্তে আপনার প্রস্তাবনা তুলে ধরা হয়েছে, সেখানে জোরালোভাবে যে বক্তব্য এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চাইবে সেই ধরনের চাওয়াটা ছিল না। একইভাবে বেসিস বলেন, ইকেপ বলেন, প্রায় সবগুলো সংগঠন থেকেই বাজেটের আগে যে ধরনের প্রাক বাজেটে যে ধরনের প্রস্তাবনা দেওয়ার কথা, যেভাবে লাউডলি কথা বলার কথা, সেই লাউডলি স্বরটা ছিল না। যেহেতু প্রশাসক আছেন, প্রশাসক একজন সরকারি প্রতিনিধি, প্রশাসক সরকারের নিয়মতান্ত্রিকভাবেই চলবেন, যদিও এটা তার এক্সট্রা দায়িত্ব, তাই তিনি আসলে সেভাবে ব্যবসায়িক সংগঠনগুলোর যে মূল কাজ সেই কাজটি করছেন না, বরং প্রশাসক শব্দটি হচ্ছে প্রশাসনিক কাজের জন্য। অর্থাৎ এই সংগঠনগুলো গত 1.5 বছর ধরে শুধুমাত্র প্রশাসনিক কাজগুলোই করে গেছে, যেখানে বাণিজ্য প্রতিনিধিদের বা বাণিজ্য যারা করছেন ব্যবসায়ীরা, তাদের কথার স্বরটা তাদের মাধ্যমে উঠে আসছে না। মানে বলতে চাচ্ছেন যে নির্বাচিত ব্যবসায় নেতৃত্ব না থাকে আসলে বলা চলে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। প্রত্যেকটি সংগঠনে একই ধরনের অবস্থা, এই স্থবিরতাটা চলছে পুরো ব্যবসায়ী সমাজে, পুরো ট্রেড বডিগুলোতে। কারণ এখানে ব্যবসায়ীরা কথা বলছেন না, বলছেন অনেক ব্যবসায়ী তো এমনিতেই চুপ আছেন, যারা কিছু কিছু কথা বলছেন সেই কথাগুলো খুব ভালোভাবে হয়তো অনেক ক্ষেত্রে সরকারের পক্ষে যাচ্ছে, অনেক ক্ষেত্রে সরকারের বিপক্ষে যাচ্ছে, যার কারণে সেই কথাগুলো কয়েকজন যখন বলছেন অন্যরা বলছেন না। এবং যেহেতু একটা সংগঠন থেকে কথা বলা আর সংগঠনের প্রেসিডেন্ট যখন কথা বলবেন, তখন সেই কথাটার ভ্যালু যখন তিনি সাবেক থাকবেন বা সংগঠনে থাকছেন না, তখন সেই কথার ভ্যালু এক নয়। যার কারণে সংগঠনগুলো এক ধরনের অচল অবস্থা। যেমন বেসিস বেশ কিছু সময় ধরে বেসিস তারা মানে একদম এখানে প্রশাসকবিহীনও ছিল, এফবিসিসিআই প্রশাসকবিহীন ছিল, যেখানে আপনার বেতন ভাতা নিয়েও কর্মকর্তাদের সমস্যা হয়েছে। প্রায় সবগুলো সংগঠনে একই ধরনের চিত্র দেখা গেছে। একদমই তাই। এবং এই যে নির্বাচিত ব্যবসায়ী নেতৃত্ব না থাকায় আসলে ব্যবসা বাণিজ্য নীতি প্রণয়ন এবং বাজেট আলোচনায় বাস্তবে আসলে কি কি ধরনের ক্ষতি হচ্ছে, স্পেসিফিকলি যদি আপনি বলতে চান। আপনি ধরেন প্রতি বছরই আমাদের যে জুনে বাজেট হয়, বাজেটের আগে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি বা মে থেকেই প্রাক বাজেট শুরু করে এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, সেখানে আপনার প্রত্যেকটি সংগঠন থেকে আপনার প্রস্তাবনা তৈরি করা হয়। সেই প্রস্তাবনাগুলো তৈরি করেন ব্যবসায়ীরা, তাদের বিভিন্ন ধরনের প্রত্যেকটা খাত ওয়াইজ কি ধরনের কোন জায়গায় ব্যাট কমাতে হবে, কোন জায়গায় ট্যাক্স ছাড় দিতে হবে, কোন জায়গায় নতুন করে আপনার নতুন কোনো নীতি প্রয়োজন আছে, সেটি একটা সুপারিশ আকারে প্রণয়ন করে প্রাক বাজেট বৈঠকে উপস্থাপন করা হয়। সেটি প্রাক বাজেট উপস্থাপন করার পর সেটি এনবিআর পর্যালোচনা করে, পর্যালোচনার পর এফবিসিসিআই মানে আমাদের যে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের অধীনে প্রায় সবগুলো সংগঠনেই মূলত একটা ছাতার নিচে বাকি সংগঠনগুলো রয়েছে। এফবিসিসিআই তারা পরামর্শক সভার বৈঠক করে সেখান থেকেও একটা বড় ধরনের প্রস্তাবনা দেওয়া হয় সরকারকে, অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরকে। যেহেতু গত 1.5 বছর ধরে বা এখনও সংগঠনগুলোতে আপনার প্রশাসক রয়েছেন, ফলে এখনকার সময়েও ব্যবসায়ীরা ধারণা করছেন আগামী যে বাজেট আসছে, বিভিন্ন নীতি প্রণয়ন হচ্ছে, এরই মধ্যে তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু আইন হয়েছে, সেই আইনগুলো নিয়ে আইনটা কত ভালো হয়েছে কত খারাপ হয়েছে কোনো সংগঠন বা সাংগঠনিকভাবে কথাগুলো আসছে না, প্রতিক্রিয়া দেখাচ্ছে না। অর্থাৎ আমরা বাজেটের পরপরই প্রতিবার যেমন এফবিসিসিআই হয়তো বলে ব্যবসা বান্ধব বাজেট হয়েছে অথবা ব্যবসা বান্ধব হয়নি, সেই কথাগুলো কিন্তু গত 1.5 বছরে তেমনভাবে শোনা যায়নি। একদমই তাই। এবং অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কেন এইসব বাণিজ্য সংগঠনে সময় মতো নির্বাচনটা আসলে দিতে ব্যর্থ হলো, এটা কি আসলে প্রশাসনিক কোনো দুর্বলতা ধরে দেব নাকি রাজনৈতিক অনিচ্ছা এখানে আছে? এটি আসলে সব ধরনের একটা মিশ্র প্রতিক্রিয়া বা সব ধরনের ক্রিয়ার ফল বলা যায়। কারণ
গত 15 বছর ধরে যে ব্যবসায়ী সংগঠনগুলো ছিল সেই ব্যবসায়ী সংগঠনগুলো রাজনীতিকীকরণ করা হয়েছে। ব্যবসায়ীরা চান না আসলে সত্যিকার অর্থে কোনো ট্রেড বডিতে কোনো রাজনৈতিক প্রতিনিধি আসুক। আমাদের বেশ কিছু সংগঠন রাজনৈতিক প্রতিনিধি থাকার কারণে বা রাজনৈতিকভাবে সরাসরি সংশ্লিষ্ট থাকার কারণেই আসলে প্রশাসকগুলো প্রথমত বসেছে। যখন 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেন, তারপর পরই বিভিন্ন সংগঠনে প্রশাসক নিয়োগের তুরচুর পড়ে যায়। প্রথমত সরকার প্রশাসক নিয়োগ দেয় এফবিসিসিআই, যেখানে এফবিসিসিআই এর সাবেক সভাপতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ নিজেই করেন। একইভাবে বাকি সংগঠনগুলোতেও যখন এফবিসিসিআই শীর্ষ সংগঠনটিতে প্রশাসক বসে যায়, তখন বাকি সংগঠনের যে ব্যবসায়িক প্রতিনিধিরা ছিলেন, যারা গত 15 বছর ধরে নির্যাতিত, অবহেলিত, নিপীড়িত ছিলেন বা তারা বিভিন্নভাবে সরকারের সঙ্গে তদবির শুরু করে বিভিন্ন বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়ে বলতে থাকে যে এই সংগঠনগুলোতেও প্রশাসক বসানো উচিত, এই কমিটিকে বাদ দেওয়া উচিত। যার কারণে সংগঠনগুলোতে একে একে অসংখ্য সংগঠনে আপনার প্রশাসক বসে। এর মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম দেশের পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইতে প্রশাসক বসেছিল। সেই সংগঠনগুলোতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলেন সংশ্লিষ্টরা মনে করেন, এবং সেই সংগঠনের সভাপতিও তিনি লাউডলি এখন কথা বলতে পারছেন এবং বিভিন্ন সময়ে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে একাধিকবার সময় চেয়েও তিনি সাক্ষাৎ করেননি। একইভাবে অন্যরা বলতে চেয়েছেন, কিন্তু যেহেতু প্রতিনিধি নেই, যেহেতু ট্রেড বডিগুলোতে এখন প্রশাসক রয়েছেন, তারা কথা বলতে পারছেন না। এখানে ব্যবসায়ীদের যেমন দায় রয়েছে, পূর্ববর্তী সরকারের যেমন দায় রয়েছে। পূর্ববর্তী সরকার এই সংগঠনগুলোকে রাজনীতিকীকরণ করার কারণে, রাজনৈতিক প্রতিনিধি দেওয়ার কারণে সংগঠনগুলো যেমন অচল অবস্থা তৈরি হয়েছে, সংগঠনগুলোর কাঠামো যেমন ভেঙে গিয়েছিল, যার ফলে গত 1.5 বছর ধরে সংগঠনগুলো অচল হয়ে পড়েছে। এই যে যেমনটা আপনি বলছিলেন যে কাঠামো ভেঙে গিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের পর আসলে এইসব সংগঠনের দ্রুত নির্বাচন দেওয়ার পাশাপাশি কাঠামোগত যে সংস্কারের কথাটা আপনি বলছেন, এটা কতটা তাড়াতাড়ি সংস্কার করা প্রয়োজন এবং এই সংস্কারের দায়িত্বে আসলে কারা থাকবে? আচ্ছা, আমি যদি বলি সংগঠনগুলোর কাঠামোগত সংস্কার তো আসলে অনেক দীর্ঘ একটা বিষয়, কিন্তু সংগঠনগুলোর নির্বাচনের প্রধান অন্তরায় ছিল আমাদের যে সংগঠনগুলোতে প্রত্যেকটি সংগঠনের সদস্য পদ দেওয়া হয়। সদস্য পদগুলো কোন প্রক্রিয়ায় দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে, তিনি কি সত্যিকার অর্থে ব্যবসায়ী কিনা, সেটি নিয়ে ব্যবসায়ীদের মধ্যেই বিভিন্ন ধরনের দ্বিধা বিভক্তি রয়েছে। তারা কিছু সদস্যকে সত্যিকার অর্থেই শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই সদস্য পদ দেওয়া হয়েছে, যাদের সত্যিকার অর্থে ওইভাবে ওই সংগঠনগুলোর ব্যবসায়িক সদস্য পদ পাওয়ার হয়তো যোগ্যতা নেই। এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বড় আপত্তি ছিল, যার কারণে এখনো অনেকগুলো সংগঠনে ব্যবসায়িক সদস্য পদ নিয়ে আপত্তি রয়েছে। যেমন বেসিসের কথা বলা হচ্ছে, প্রশাসক বলেছেন যে এখানে সদস্য পদ নিয়ে আপত্তি আছে, আমরা সদস্য পদটা ঠিক করে আমরা নতুন ভোটার তালিকা প্রণয়ন করে তখন নির্বাচন করব। কিন্তু একইভাবে বিজিএমইর ক্ষেত্রেও সদস্য পদ নিয়ে আপত্তি ছিল। সেখানে বেশ কিছু ভুয়া ভোটার বের হয়, যে ভুয়া ভোটারগুলোকে বাদ দিয়ে প্রশাসক অত্যন্ত সদিচ্ছা নিয়ে নির্বাচন আয়োজন করেন। অন্য সংগঠনগুলোকে করা যেত, এবং ভবিষ্যতে যখন আপনার আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যখন নির্বাচনটা শেষ হবে, সবাই চান, ব্যবসায়ীরা চান যাতে দ্রুত যে ভোটার নিয়ে সমস্যা রয়েছে, এই ভোটারের সমস্যাটা কাটিয়ে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। এবং নির্বাচনের ক্ষেত্রে যে আগামী জাতীয় সংসদে যারা ক্ষমতায় আসবেন, তাদের উচিত হবে দ্রুত সংগঠনগুলোতে নির্বাচন দেওয়া। সেক্ষেত্রে অবশ্যই প্রথমত যদি সংস্কার করতেই হয়, ভোটার তালিকাটা সংস্কার করা যেতে পারে। কাঠামোগত সংস্কার আসলে দীর্ঘমেয়াদী বিষয়। একদমই তাই। এবং আমি যদি বলি যে এই ট্রেড বডিগুলোতে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে আসলে কার্যত কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং কি ধরনের নীতিগত এবং প্রশাসনিক বা আইনি পরিবর্তন প্রয়োজন এখানে? আইনি পরিবর্তন বলতে বর্তমান সরকার ট্রেড বডির একটা আইন নিয়ে কাজ করছে, যে আইনটি নিয়েও আসলে নানা ধরনের আপত্তি এর মধ্যে এসেছে। যেমন আন্তর্জাতিক যে সংগঠন, আন্তর্জাতিক বাণিজ্য যারা করেন, অর্থাৎ বহুজাতিক কোম্পানিগুলোর কথা বলছি, ফিকির যে সদস্যগুলো রয়েছে বলছে যে এখানে তাদের মালিক থাকতে হবে। এই মানে আইনি অনেকগুলো জটিলতা রয়ে গেছে। সেই আইনি জটিলতা তো দীর্ঘমেয়াদী, কিন্তু আগামী আপনার নির্বাচনের পর সরকারের উচিত হবে ট্রেড বডিগুলি যাতে কোনোভাবেই রাজনৈতিক প্রতিনিধি, সরাসরি রাজনীতির সাথে সংশ্লিষ্ট তারা যাতে ট্রেড বডিগুলোতে না আসেন। কিন্তু আমরা সেটিরই আশঙ্কা করছি। বাংলাদেশ আসলে রাজনীতির বাইরে বা প্রথাগত রাজনৈতিক দলের বাইরে যাওয়ার সুযোগ
খুব কম রয়েছে বলে মনে করা হয়। যে আগামীতে আপনার যখন জাতীয় সংসদ নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচনের পরপরই আমরা ধারণা করি সরকারের পক্ষ থেকে হয়তো প্রথমে এফবিসিসিআই নির্বাচনে দেওয়ার চেষ্টা করা হতে পারে বলে ধারণা করা যায়। সেক্ষেত্রে আপনার যে অন্যান্য সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর ভোটার তালিকাকেও আপডেট করতে হবে, অন্যান্য সংগঠনগুলোর নির্বাচন হয়ে যেতে হবে, কারণ অন্যান্য সংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদকরাও এফবিসিসিআই ভোট দিবেন, যার কারণে এফবিসিসিআই নির্বাচনটি সুষ্ঠুভাবে এবং এখানে রাজনৈতিক প্রতিনিধি আসবেন না বলে আমরা মনে করি। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনায় যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ইমদাদুল হক তুহিনের সঙ্গে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11:30 থেকে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সভা শুরু হয়। সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। অনুষ্ঠানে বিগত আন্দোলনে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের অভিজ্ঞতা শোনেন তারেক রহমান। এ সময় তাদের পাশে থাকার অঙ্গীকার দেন তিনি। বিগত গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদ সারা দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় শুধুমাত্র বিএনপিরই 1.5 লক্ষেরও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 1.5 লক্ষেরও বেশি মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল, যার বোঝা প্রায় 60 লক্ষের মতো নেতাকর্মীকে বই বেড়াতে হয়েছে। এর ভেতরে লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন ঘর বাড়ি ছাড়া থাকতে হয়েছে, স্বজন হারা থাকতে হয়েছে। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে সোমবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অধ্যাদেশ মঞ্চ স্থাপন ও গণজমায়েতের ঘোষণা দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। শনিবার 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ নাঈম হাওলাদারের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে আগামী সোমবার অর্থাৎ 19শে জানুয়ারি বেলা 11টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিশাল গণজমায়েতের আয়োজন করা হবে। পাশাপাশি অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে। অধ্যাদেশ মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী গতিপথ ঘোষণা করা হবে। কর্মসূচি সফল করার অভিপ্রায়ে সবাইকে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর অনুরোধ ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় বার্তায়। রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 6 জনের মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একই পরিবারের 3 জনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। শুক্রবার রাত 10টায় উপজেলার সদর ইউনিয়নের দড়ি 85 গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়। জানাজা ও দাফনে অংশ নেন হাজারো মানুষ। এলাকায় নেমে এসেছে গভীর শোক। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। রাজধানী উত্তরার 11 নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত 6 জনের মধ্যে 3 জনই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহতরা সম্পর্কে বাবা, ছেলে ও ভাতিজি। শুক্রবার ভোরের এই অগ্নিকাণ্ডে একটি সাজানো পরিবারকে মুহূর্তেই তছনছ করে দিয়েছে। নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের দড়ি 85 গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হারিস উদ্দিন, তার ছেলে হিসান উদ্দিন রাহাব ও ভাতিজি রোদেলা। রোদেলা হারিস উদ্দিনের ছোট ভাই শহীদুল ইসলামের মেয়ে। হারিস উদ্দিন ভাই আমার আপন চাচাতো ভাই, ওনার ছেলে রাহাব উদ্দিন, উনি আমার বাইস্তা হন। আর আরেকজন বাতিজি হচ্ছে রোদেলায়, ওনারা আজকে আগুনে পড়ে মারা গেছে। সরেজমিনে উপজেলার দড়ি 85 গ্রামে গিয়ে দেখা যায় একসঙ্গে 3 জনের দাফনের প্রস্তুতি চলছে। পাশাপাশি খোঁড়া হচ্ছে 3টি কবর। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। আত্মীয় স্বজন নিয়ে সবাইকে নিয়ে উনি যেভাবে ভালোভাবে চলে এই চেষ্টাই উনি জীবনে করে গেছে। আজকে আমাদের ছেড়ে উনি চলে গেছে। আল্লাহ আমরা উনার কামনা করি, আল্লাহ উনি
আমার এই বাগনারে, আমার এই নাতিরারে সর্বোচ্চ মুকাম তুমি আল্লাহ তুমি দান করে দাও। মৃতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারিস উদ্দিন ও শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজধানীর উত্তরায় ফলের ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে হারিস উদ্দিনের স্ত্রী ও 2 ছেলে এবং শহীদুল ইসলামের স্ত্রী 1 ছেলে ও 1 মেয়েকে নিয়ে তারা উত্তরার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বউ ফুলা বানলে সবাই দেখাতে হয়, ফলে ব্যবসা করে, কাঁচা আরো ব্যবসা আছে, ফলের ব্যবসা আছে। আর এগো তৈল আপনার সকাল শুনি 11টার দিকে শুনি আগুন লাগছে বাসায়, সার্কিট ব্রেকার থেকে সরে ওই দুর্ঘটনা ঘটছে। শুক্রবার সকালে ওই বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের 3 জনের মৃত্যু হয়। এ ঘটনায় শহীদুল ইসলাম, তার স্ত্রী শিউলি আক্তার এবং তাদের 4 বছর বয়সী ছেলে উমর উদ্দিন গুরুতর আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো ব্রিজ এলাকায় ডাকাতির অভিযোগে 7 জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে দেশীয় অস্ত্র ছোড়া, চাপাতি, লোহার রড ও চাপাতি উদ্ধার করা হয়। এর আগে তাদের গণপিটুনি দেয় স্থানীয়রা। শুক্রবার রাত 8টায় সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান করে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন সংঘবদ্ধ ডাকাত দল সন্ধ্যা নামার পর থেকে বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান। এছাড়াও নিয়মিত বিদেশ ফেরত যাত্রীদের বহন করা গাড়ি টার্গেট করে ডাকাতরা সর্বস্ব লুট করা হচ্ছে। শুক্রবারও সিংলাবো ব্রিজ এলাকায় সড়কের পাশে একটি জঙ্গলে 10 থেকে 12 জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ওই এলাকায় টহল দেওয়ার সময় টর্চ লাইট জঙ্গলের দিকে জ্বালাতে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাদের ধাওয়া দিলে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদের ধরে গণপিটুনি দেয়। এলাকাবাসীর গণপিটুনির সময় ডাকাতদের পুলিশ গাড়িতে করে নেয়ার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপরও ইট পাটকেল নিক্ষেপ করে। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে 7 ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলার পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কিশোরগঞ্জের নিকলি উপজেলায় ঘোড়াউত্রা নদীর তীরে জেগে ওঠা প্রায় 150 একর সরকারি খাস জমির চর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দলের কিছু প্রভাবশালী সহায়তায় প্রশাসনের টাঙানো লাল নিশান সরিয়ে সেখানে পুনরায় চাষাবাদের চেষ্টা চলছে। নিকলির ছাতির চর ও গুরুই ইউনিয়নের বেয়াতির চর এলাকায় বাসিন্দাদের মধ্যে চরের দখল নিয়ে প্রতি বছরই উত্তেজনা ও সংঘর্ষ হয়। চলতি মৌসুমেও পানি নামার পর নতুন করে বিরোধ শুরু হয়েছে। গেল 18 নভেম্বর জমি দখলকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্র ব্যবহৃত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন করতে হয়। সংঘর্ষের পর প্রায় 1 মাস গুরুত্বপূর্ণ খেয়াঘাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ খান বলেন, চরটি যৌথ বাহিনীর মাধ্যমে লাল নিশান টাঙিয়ে উদ্ধার করা হয়েছে। এখন কেউ দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 2 গ্রামের মধ্যে এই জমিটা নিয়ে, এই চর নিয়ে দীর্ঘদিন ধরে হচ্ছে একটা বিরোধ চলতেছে। তো এই বিরোধকে কেন্দ্র করে এক পর্যায়ে সংঘর্ষের পর্যায়ে চলে গেছে। তো সংঘর্ষ হচ্ছে 2 গ্রামবাসীর মধ্যে। তো এরকম অবস্থায় প্রশাসন আইসা এই যেহেতু সরকারি খাস জায়গা, তারা লাল নিশান দিয়ে জায়গাগুলোরে চিহ্নিত করে গেছে এবং ছাতির চর এবং বিয়াতির চর দুনো গ্রামবাসীকে বলে গেছে যে এখানে কেউ কোনো কিছু করতে পারবে না। আমাদের এলাকার জমি, আমাদের ইউনিয়নের জমি, আমাদের মুজার জমি, ছাতির চর মুজার জমি, আমরা জমি আমরা হেরাই নিব গা। আর আমরা কি আঙুল খালি থাকবেন নাকি? এই যে পদক্ষেপ হলো যে সরকারের যেটা, ওটা তো নদীর চরের জায়গা, নদীর ফেরির জায়গা, এটা কোনো কিছুই করা যায় না। এটা স্বাভাবিক নিয়মে চর উঠবে, ওঠার পরে আবার যখন বর্ষার সময় আসবে তখন এটা মানে হবে, নদীভুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা প্রশাসনের পক্ষ থেকে ওখানে যৌথ বাহিনী, আমাদের পুলিশ সবাই মিলে কিন্তু এটা উদ্ধার করছে। উদ্ধার করার পরে যদি কেউ এখন এটা ব্যত্যয় করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
এই ইউনিটে ১,৮৯৭টি আসনের বিপরীতে ১,১১,৫১৪টি আবেদন জমা পড়েছে। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টা থেকে বেলা ৪টা পর্যন্ত ২ শিফটে দেশের ৫টি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা সকাল 10টার দিকে নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল 10:30টার দিকে পরীক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ও মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিতে দেওয়া হয়নি। এবার দ্বিতীয়বারের মতো দেশের 5টি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবছর মোট আসন সংখ্যা ৪,০১৭টি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ সম্মিলিত 2টি শিক্ষা প্রতিষ্ঠান ও বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা কার্যক্রম স্থগিত থাকায় বাংলাদেশি অভিবাসীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। পরিবার নিয়ে পুনর্মিলনের অপেক্ষা, পড়াশোনা শেষে স্থায়ী হওয়ার পরিকল্পনা সবকিছুই থমকে গেছে। ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির কারণে ভিসা, গ্রিন কার্ড ও নাগরিকত্ব প্রক্রিয়া নিয়ে প্রবাসীদের ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা কার্যক্রম স্থগিত থাকায় দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের অনিশ্চয়তা আরও বেড়েছে। এই সিদ্ধান্তের ফলে বহু পরিবার ও ব্যক্তিগত পরিকল্পনা স্থবির হয়ে পড়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানাতে না পারায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও মানসিক চাপ বাড়ছে। এমনকি যারা বৈধভাবে গ্রিন কার্ড বা মার্কিন নাগরিকত্ব পেয়েছেন তাদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন পুরনো গ্রিন কার্ড ও নাগরিকত্ব পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছে, যা অভিবাসীদের নিরাপত্তা বোধকে আরও দুর্বল করেছে। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক পাবলিক চার্জ নীতিকে এ অবস্থানের প্রধান কারণ হিসেবে দেখাচ্ছে। নীতির আওতায় অভিবাসীরা যদি সরকারি সহায়তা বা জনকল্যাণমূলক সুবিধার উপর নির্ভরশীল হন, তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষত নতুন আবেদনকারীদের আর্থিক সক্ষমতা আরও কঠোরভাবে যাচাই করা হবে। পূর্বে যারা আত্মীয় স্বজনকে স্পন্সর করেছেন এবং সরকারি সুবিধা ব্যবহার করেছেন, তারা দায়িত্বের ঝুঁকিতে পড়তে পারেন। পরিস্থিতির জটিলতার কারণে পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার শিক্ষার্থীরাও এখন সমস্যার মুখে পড়েছেন। পড়াশোনা শেষে চাকরি খোঁজার সময়সীমা এবং সুযোগ আগের তুলনায় কঠোর ও সীমিত হয়ে যাচ্ছে। ফলে অভিবাসন, পড়াশোনা এবং স্থায়ী থাকার পরিকল্পনা সব ক্ষেত্রেই এখন অনিশ্চয়তার সাথেই যুক্ত। নিউজ ডেস্ক, জাগো নিউজ। উগান্ডার বিরোধী নেতা ববি ওয়াইনকে বাড়ি থেকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে গেছে দেশটির সেনাবাহিনী। এই ঘটনা এমন এক সময় সামনে এলো যখন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি বড় ব্যবধানে আবারও জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ববি ওয়াইনের দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, রাজধানী কাম্পালায় ওয়াইনের বাসভবনে একটি সেনা হেলিকপ্টার অবতরণ করে এবং তাকে জোরপূর্বক অজ্ঞাত গন্তব্যে নিয়ে যাওয়া হয়। যদিও দলটির কয়েকজন শীর্ষ নেতা জানান তাদের কাছে বিষয়টি নিশ্চিত নয়। গেল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ করেছেন ববি ওয়াইন। ইন্টারনেট বন্ধ রেখে ওই ভোট অনুষ্ঠিত হয়। তিনি সমর্থকদের বিক্ষোভে নামার আহ্বান জানান। তার দল বৃহস্পতিবারই জানায় তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। শনিবার আইসিসির একজন প্রতিনিধি বাংলাদেশে আসছেন বিসিবির সঙ্গে মিটিং করতে। যদিও মোট 2 জন আসার কথা ছিল, কিন্তু ভিসা না পাওয়ায় আসছেন মাত্র একজন। আইসিসির অ্যান্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফ গ্রেভ আসছেন। ভিসা পাননি অন্য আইসিসির কর্মকর্তা, যিনি কিনা ভারতীয় নাগরিক। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে
আইসিসির প্রতিনিধি 2 জন থাকার কথা থাকলেও ভিসা না পাওয়ায় কেবল একজনই আসছেন বৈঠকে যোগ দিতে। বৈঠকে বিসিবির কর্মকর্তা, সহ সভাপতি, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী উপস্থিত থাকবেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অচল হয়ে পড়েছে ইক্যাপ সহ দেশের একাধিক শীর্ষ বাণিজ্য সংগঠন। প্রশাসক মুক্ত সংগঠনের জন্য 12 ফেব্রুয়ারির পরই ভোটের দাবি ব্যবসায়ীদের। গুম খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, শুনলেন ভুক্তভোগী পরিবারের সদস্যদের কথা, দিলেন পাশে থাকার অঙ্গীকার। পাশাপাশি কবরে দাফন করা হলো উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত বাবা, ছেলে সহ 3 জনের মরদেহ, এলাকা জুড়ে শোকের ছায়া। সমর্থকদের বিক্ষোভে নামার আহ্বান, উগান্ডায় প্রেসিডেন্ট প্রার্থীকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী, রাখা হয়েছে অজ্ঞাত স্থানে। এবং বাংলাদেশের ভিসা পাননি আইসিসির ভারতীয় কর্মকর্তা, বিসিবির সঙ্গে মিটিংয়ে যোগ দেবেন একজন কর্মকর্তা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।